তো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা একটা ফিল্ম নিয়ে আলোচনা করব এবং রিসেন্টলি একটা ফিল্ম বেরিয়েছে কৌশিক গাঙ্গুলির। ফিল্মটার নাম হলো অযোগ্য। এবার অযোগ্য এই সিনেমাটার ক্যাম্পেনিংটা অনেকদিন ধরেই হচ্ছে এবং এই সিনেমাটার কনসেপ্টটা নাকি কৌশিক গাঙ্গুলি প্রায় বছরের উপরে ডেভেলপ করেছেন। এই সিনেমাটা অনেকবার করেই নাকি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কৌশিক গাঙ্গুলি নিজের স্ক্রিপ্ট নিয়ে শিওর ছিলেন না, তার জন্য তিনি ব্যাপারটাকে ডিলে করেছেন। আলটিমেটলি এই সিনেমাটা উনি বানিয়েছেন এবং আমরা দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। লন্ডনে ফার্স্ট ডে ফার্স্ট শো শুক্রবার গিয়েছিলাম এবং 4:25 শো ছিল, এখনো সম্ভবত ওই শোটাই চলছে। প্রিমিয়ার এটা হয়েছে সাউথ সিটিতে, কিন্তু প্রিমিয়ারের আগেই নন্দনের ফার্স্ট হাউসফুল শো অযোগ্য হয়েছে। এখন অযোগ্য সিনেমাটা নিয়ে কিছু কথা আমার বলার আছে, এবং শুধু অযোগ্য সিনেমাটা নিয়ে কথা বলবো না, যেটা নিয়ে একটা সেপারেট আলাদা করে ভিডিও হতে পারে। বাংলা সিনেমার যে অবস্থা, সেই অবস্থাটা নিয়ে একটু আলোচনা করতে হবে, মানে গভীর আলোচনা করবো, এরকম ইচ্ছা আছে। দেখা যাক এই ভিডিওতে কতটা কি করা সম্ভব হয়। অযোগ্য সিনেমাটা কৌশিক গাঙ্গুলির ডাইরেকশনে এবং এই সিনেমাটা সুরিন্দর ফিল্মসের সিনেমা। এই সিনেমাটা ঋতুপর্ণা এবং প্রসেনজিতের 50তম ছবি, তো সেটা খুবই স্পেশাল একটা ব্যাপার আমাদের জীবনে। যারা আমরা ঋতুপর্ণা এবং প্রসেনজিতের সিনেমা কিছু না কিছু হলেও ছোট থেকে দেখেছি, তাদেরও এটা একটা স্পেশাল ব্যাপার যে একটা জুটি তারা জীবনে 50তম ছবি করছে। এটা বিশ্বের ইতিহাসে কতবার হয়েছে? খুবই কম হয়েছে। হ্যাঁ, এটা খুবই একটা কিন্তু ইউনিক ঘটনা, কিন্তু বাংলাতে এই জিনিস হয়েছে। তো চলুন সোজা কোনো কথা না বলি, ব্যাপারটাতে ডাইভ করি আমরা। তো অযোগ্য এই সিনেমাটার মেইন ক্যারেক্টার হলেন ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ। এছাড়াও পার্শ্ব চরিত্রে অন্যান্য অভিনেতারা আছেন যারাও যথেষ্ট স্ট্রং অভিনেতা, যেমন সুদীপ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, বা ধরুন লিলি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার। শিলাজিৎ মজুমদার এই সিনেমাটা মেইন ক্যারেক্টার। অ্যাকচুয়ালি এই সিনেমাটা মেইন ক্যারেক্টার তিনজন: ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শিলাজিৎ মজুমদার, এবং বাকি তিনজন পার্শ্ব চরিত্রে আছেন। তো দেখুন, এবার ঋতুপর্ণা এবং শিলাজিৎ এরা এই সিনেমাতে স্বামী স্ত্রী ভূমিকা অভিনয় করেছেন। শিলাজিৎ মজুমদারের ক্যারেক্টারের নাম রক্তিম এবং ঋতুপর্ণার ক্যারেক্টারের নাম পর্ণা। একটি কন্যা সন্তান আছে, যার একটা শারীরিক বৈকল্য আছে। এবং তাদের যে পরিবার, সেই পরিবার মধ্যবিত্ত। এবার মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করে এই রক্তিম বা শিলাজিতের চাকরি চলে যায়, এবং এই মধ্যবিত্ত পরিবারের যে মেন আর্নিং সোর্স, তার যদি চাকরি চলে যায় তাহলে তার কেমন লাগে। এই সিনেমাটা শুরু হয় এভাবে, এবং এটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, এটা কোনো নতুন ইনফরমেশন না। এই সিনেমাটা আস্তে আস্তে এগোয় এবং ঋতুপর্ণা এরপরে একটা চাকরি পান, মানে পর্ণা একটা চাকরি পায়। রক্তিম হোম মেকারের কাজটা করতে শুরু করে। তো সে বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে এই হোম মেকারের কাজটা সে করতে পারে না। তার কারণ সে চুপচাপ বসে থেকে সে সময় নষ্ট করতে পারে না, এরকম তার মনে হয়। তার কারণ তার এই বাড়িতে এই কাজটা করছে যে সেটা সময় নষ্ট বলে মনে হয়। তো এখানে একটা মধ্যবিত্তের ক্রাইসিস দেখানো হয়েছে, যেটা একটা মানবিক দিক। এটা যে সাধারণত একজন মেয়ে এটা করে থাকে, এবং একজন পুরুষ পুরুষকে যদি বাধ্য হয়ে এই জিনিসটা করতে হয়, তাহলে সে কতটা মেনে নিতে পারে এবং সেই পরিবেশটা পরিস্থিতির সাথে কতটা খাপ খাইয়ে নিতে পারে, সেখানে সে কতটা অযোগ্য, এটাও দেখানো হয়েছে। এবং আরো সূক্ষ্ম অনেক দিক আছে এই সিনেমাটা, আমরা চেষ্টা করবো দিকগুলো তুলে ধরার। তো চলুন ডাইভ করি। তো প্রথমত আমি খারাপ দিক বলবো এই সিনেমাটার, কারণ আমার সিনেমাটা সত্যিকারের বলতে গেলে খুব একটা ভালো লাগেনি। এই সিনেমাটা কৌশিক গাঙ্গুলি যে স্ট্যান্ডার্ড নিজে সেট করেছেন বাংলা সিনেমার ক্ষেত্রে, সেই স্ট্যান্ডার্ডের ধারে কাছেও এই সিনেমাটা যায় না বলে আমি মনে করি। প্রথম খারাপ দিক, আনকনভিন্সিং প্লট। এই সিনেমাটার যে প্লট, অর্থাৎ বিশেষ করে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা এবং তার যে বিবর্তন হয় এই সিনেমাটাতে, সেই বিবর্তনটা কোথাও গিয়ে খুব আনকনভিন্সিং হয়ে যায়। এবং সেটা আমি বেশি খুলে বলবো না, তার কারণ আপনারা সিনেমাটা অবশ্যই দেখতে যাবেন এবং এই জায়গাটা আপনারা নোটিস করতে পারেন যে আমার রিভিউর সাথে ব্যাপারটা মিলছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই জানাবেন সেটা। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা যেহেতু মেইন ক্যারেক্টার, তার জন্য এই বাকি যে ক্যারেক্টার আছেন, যেমন ঋতুপর্ণা বিশেষ করে, তার ক্ষেত্রেও ব্যাপারটা আনকনভিন্সিং হয়ে যায়। আর যাদের দুজনের কেমিস্ট্রি ওপরে পুরো সিনেমাটাই তৈরি করা হয়েছে। তৃতীয়ত, এই সিনেমাটা কিছু ক্ষেত্রে আমাদেরকে ডিসিভ করে বা ডিসেপটিভ একটা কাজ করে। কারণ সিনেমাটার প্রথম দিকে যে হিন্ট গুলো দেয়, পরের দিকে আমার মনে হয়েছে যে সেই হিন্ট গুলো সত্যি না, তার কারণ সেগুলো হলোই না সিনেমাটাতে। তো সিনেমাটা কিছু ফলস হিন্ট দেয় আমাদেরকে, যে হিন্ট গুলো আলটিমেটলি হয় না, মানে আলটিমেটলি কিছু হয় না। আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা কিন্তু একটা রিফাইন্ড মিডিওক্রিটি, এছাড়া তেমন কিছু নয়। 3 নাম্বার, বাংলা সিনেমার একটা স্টিরিওটাইপ। বাংলা সিনেমার স্টিরিওটাইপটা খুব সাংঘাতিক অবস্থায় এসে দাঁড়িয়েছে। বাংলা সিনেমা সাধারণত এখন বানানো হচ্ছে যারা মিডল এজেড লোকজন তাদের জন্য, এবং সাধারণত যারা প্রৌঢ় বা বৃদ্ধ তাদের জন্য। এখন এই সিনেমাটা মানে কোন দর্শককে কেটার করে এটা বোঝাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তার কারণ ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ তারা দুজনেই তো তাদের তো একটা বিরাট জার্নি আছে। এবার এই যে জার্নিটা, মানে আমি বলছি অনস্ক্রিন জার্নি, অনস্ক্রিন একটা বিরাট জার্নি আছে, এবং এই জার্নিটার সাথে আমরা যারা ছোটবেলায় এই বাংলা সিনেমা দেখেছি, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা এখনো দেখছি। তার মানে খুব ছোট বয়স থেকে যারা ঋতুপর্ণা প্রসেনজিৎকে দেখেছে, তো তারা মধ্যবয়স্কের দিকে যাচ্ছে আস্তে আস্তে, তারা এখনো তরুণ আছে। তো তাদের জন্য এই সিনেমাটা হতে পারে। আবার সিনেমাটা যারা ধরুন যারা ওই সময় যখন প্রসেনজিৎ ঋতুপর্ণা শব্দ এসেছেন, তখন তারা প্রসেনজিৎ ঋতুপর্ণার বয়সী, এবং তারা আজকে মধ্যবয়স্ক বা আস্তে আস্তে প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছেন, তো তাদের জন্য সিনেমাটা হতে পারে। সিনেমাটা একজন প্রৌঢ়
মানে তাদের থেকে বড় যারা যে মানুষজন, প্রসেনজিৎ বা ঋতুপর্ণার থেকে বয়সে বড়, তো তাদের জন্য এই সিনেমাটা হতে পারে। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার যে একটা স্টার ইম্প্যাক্ট বা স্টারডাম, এই ব্যাপারটাকে এই সিনেমাটার মেন একটা বিষয় করে রাখা হয়েছে। সিনেমাটার প্লটটা কি সেইটা এই সিনেমায় তখনই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যদি সিনেমাটা ডাইরেক্টর হয় কৌশিক গাঙ্গুলির মতন একজন। কারণ কৌশিক গাঙ্গুলি সিনেমাটা শুধু স্টার নিয়ে একটা বেকার প্লট দিয়ে কখনো সিনেমা বানিয়ে দেবেন না। তার আমরা যে ফিল্মোগ্রাফি দেখেছি, তিনি আমাদের তো একের পর এক মাস্টারপিস দিয়েছেন বাংলা সিনেমাতে, যেমন ছোটদের ছবি বা ধরুন নগর কীর্তন, ত্রিপলি, গত 2 বছরের মধ্যে লক্ষ্মী ছেলে। অবশ্যই লক্ষ্মী ছেলে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বাংলা সিনেমার ক্ষেত্রে। লক্ষ্মী ছেলের পর থেকে ওনার ফিল্মের যে টপিক বা ওনার যে ফিল্ম মেকিং, তার ক্ষেত্রে একটা অদ্ভুত একটা মিডিওকর ব্যাপার চলে এসছে। এবং যে প্লটটা এমনি চুজ করছেন বা যেরকম স্ক্রিন প্লে লিখছেন, সেখানে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে এবং ব্যাপারগুলো কেমন কেমন একটা খুবই খুবই জোনও হয়ে যাচ্ছে দিনের শেষে। আমি সেই ব্যাপারটাকে আরো খুলে বলতে চাই, কিন্তু এখনই সেটা বলার সময় নয়। আপনারা সিনেমাটা অবশ্যই দেখুন এবং দেখে ডিসাইড করুন যে সিনেমাটা কেমন। আচ্ছা, তো আমরা 3 নম্বরের কথাটা বললাম যে সিনেমাটা দর্শকের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না যে কোন মানে দর্শকের জন্য অ্যাকচুয়ালি সিনেমাটা তৈরি করা হয়েছে, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই পয়েন্টটা শুরু করেছিলাম। বাংলা সিনেমার স্টিরিওটাইপ, বাংলা সিনেমার স্টিরিওটাইপটা এটা একটা ক্যান্সারের মতন হয়ে গেছে। বাংলা সিনেমাতে কোনো চমক থাকে না, এবং চমকটা ওই খুব কিছু যে গড়ি সাইকোলজিক্যাল একটা ব্যাপার, সেই ব্যাপারটাও থাকে না। ব্যাপারটা যেন উপরে খুব সার্ফেসে চলে বাংলা সিনেমা। বাংলা সিনেমায় কোনো রকম হঠাৎ করে কোনো রকম কোনো অ্যাকশন আপনি দেখতে পাবেন না। আমি বলছি না যে সিনেমাতে অ্যাকশন মানে অপ্রয়োজনীয় অ্যাকশন ঢোকাতে হবে। অপ্রয়োজনীয় অ্যাকশন কি? কোনো অ্যাকশনই থাকে না সিনেমাটাতে। কোনো গল্পের অনেক রকমের তো মোচড় থাকে, সাধারণ জীবনে অনেক রকমের মোচড় থাকে মানুষের। এবার সেই যে মোচড়গুলো, সেই মোচড়গুলোতেও যেন বাংলা সিনেমা এত কম্প্রোমাইজ করে যেন দিনের শেষে সবকিছু ভালো হয়ে যাওয়াটাই ঠিক। দর্শক ওই সিনেমাটা দেখলো, দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, এবং খুশি মনে বাড়ি ফিরে এলো, এই ব্যাপারটাই যেন ঠিক আছে। সবকিছু যেন ভালো হয়ে যায়, সবাই যেন প্রকৃতিতে ভালো দিনের শেষে। সবাই নিজস্ব কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণগুলোর মধ্যে কখনো কোনো ঋণাত্মক রিপু কাজ করে না, যেগুলো আমাদেরকে ঋণাত্মক পথে নিয়ে যায়, যেগুলো নেগেট করে যেগুলো সিচুয়েশন, সেই নেগেটিভ ব্যাপারটা এই সিনেমাতে নেই, বা কোনো সিনেমাতেই নেই, বেশিরভাগ সিনেমাতেই থাকে না। মানুষের সম্পর্কের মধ্যে যে জটিলতা কুটিলতা, সেই জটিলতা কুটিলতাকে ধরা হচ্ছে এবং ছোট ছোট ব্যাপারগুলোকে রাখা হচ্ছে, কিন্তু সেটা কখনোই আমাদেরকে ধাক্কা দেয় না। বাংলা সিনেমার স্ক্রিন প্লে এমন ভাবে লেখা হয় যাতে সেটা দর্শককে ধাক্কা না দেয়, থাপ্পড় না মারে। এই যে থাপ্পড় না মারাটা, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং এটাই মিডিওক্রিটি। এবং এই মিডিওক্রিটিটা আমরা বিভিন্ন সিনেমাতে দেখে যাচ্ছি। একটা কথা আমি বলতে চাই, আস্তে আস্তে যেন না সিনেমা এরকম হয়ে যায় যে মানে পরপর কয়েকটা বাংলা সিনেমা রেখে দিলে সেই সিনেমা কে ডাইরেক্ট করেছে এটা বলে দেওয়া মুশকিল হয়ে যাবে, কারণ সিনেমাটা একই সাবজেক্টের উপরে তৈরি হচ্ছে। বেলা শেষের পর থেকে যে ট্রেন্ড শুরু হয়েছে, কারণ বেলা শেষে যেহেতু কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা ছিল, তারপরে প্রাক্তন আরো কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা ছিল, তো এই কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা তৈরি হচ্ছে কাদের কথা মাথায় রেখে? মিডল এজেড বা একটুখানি ধরুন পৌর বা বৃদ্ধ বৃদ্ধদের কথা মাথায় রেখে, এবং তারা যে ব্যাপারগুলোর মধ্যে দিয়ে এসছেন এবং তাদের যে ভেতরে সাইকোলজিটা, মানে তাদের যে সারা জীবনে যে টানাপোড়েনটা, সেটা তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথাও, এবং তাতে তাদের ভালো লাগছে, তো তারা ছুটে ছুটে আসছেন। নন্দনের অধিকাংশ মানুষজন, অ্যাভারেজ যে দর্শক, বয়সটা মোটামুটি কম করে হলে আমি বলছি 30-এর উপরে। তার মানে কি ইয়ংটা আসেন না, মানে 30-এর নিচে আসেন না? অবশ্যই আসেন, কিন্তু ম্যাক্সিমাম 30-এর উপরে দর্শকরাই আসেন। আমি হলপ করে বলতে পারি 20-র নিচে যারা সিনেমা দেখতে আসছে, কৌশিক গাঙ্গুলির সিনেমা বা বাংলা সিনেমা দেখতে আসছে, ওভারঅল যে কোনো বাংলা সিনেমা আসে, তারা শুধুমাত্র 50 টাকায় কোনো না কোনো আউটিং হবে কিনা বা হট সিনস থাকে কিনা, এগুলো দেখতেই আসে। এছাড়া তাদের আর অন্য কোনো রকম বাংলা সিনেমা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের জন্য অন্যান্য আরো মানে তারা যদি সিনেমা দেখতে যায়, তাহলে তারা সাধারণত কোনো ইংলিশ মুভি দেখতে যাবে বা হিন্দি মুভি দেখতে যাবে। বাংলা ছবি দেখতে যাওয়ার জন্য ইয়ং দর্শক আসে না, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং তার কারণটা কিন্তু মিডিওক্রিটি। তার কারণটা আমার মনে হয় অনেকটা দায়ী মিডিওক্রিটি, সম্পূর্ণভাবে দায়ী বলছি না। আমার প্রতিবাদটা জানিয়ে রাখি এখানে, যে এই প্রাক্তন আর বেলা শেষের ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমাদের বাংলা সিনেমা যদি চলে, তাহলে শেষে কিন্তু আর বেশি দেরি নেই। তার কারণ যদি ইয়ং দর্শককে হলমুখ না করা যায়, তাহলে কিচ্ছু হবে না। একটা চেষ্টা মাঝখানে হয়েছে, পারিয়া হয়েছে, যদিও পারিয়া একটা চেষ্টা, একটা ভালো চেষ্টা। অ্যাকশন সিনেমা আমি বড় ভক্ত, আমি সব সিনেমাতে ইররিলেভেন্ট অ্যাকশন চাই, আমি সেটা বলছি না। অ্যাকশন না সবসময় ওই হাত পা ছুড়লে আর ক্যারাটে কুম্ফু করলে হয় না। অ্যাকশন কিন্তু সাইকোলজিক্যাল হতে পারে। একটা সাইকোলজিক্যাল থ্রিলার কথাটা এমনি থাকতো না বাজারে। মানুষের ছোটখাটো জেস্চার দিয়ে বা মানুষের একটা কথা দিয়ে এবং তার ইন্টেনশন দিয়ে একটা বিরাট বড় থাপ্পড় কিন্তু মারা যায়, এটা করা যায়। এই ব্যাপারে মনে হয় আমাদেরকে আরো শার্প হতে হবে। পারিয়ার সাথে সাথে আরেকটা সিনেমা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে, যেটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল, কিন্তু এই সিনেমাটা একটা সেরকম সিনেমা ছিল। বা ধরুন ড্রাকুলা স্যার, দেবালয়ের এর কাজগুলো আমার পার্সোনালি খুব ইন্ট্রিগিং মনে হয়। বাংলা সিনেমা একটা অন্য ধরনের কাজ এগুলো।
অতনু ঘোষের সিনেমা একটা আলাদা অ্যাপিল আছে, কিছু কিছু ডাইরেক্টর আছে যেমন কৌশিক গাঙ্গুলি এই ডাইরেক্টরদের মধ্যে পড়েন, যার সিনেমা একটা আলাদা অ্যাপিল থাকে, কিন্তু এই সিনেমাতে উনি ব্যর্থ আমার কাছে। দেখুন, এই সিনেমাটা ঋতুপর্ণা প্রসেনজিৎ সিনেমা এবং সিনেমাটা পরিচালক কৌশিক গাঙ্গুলি, তিনজনের যে ইম্প্যাক্ট সেটা আলাদা আলাদা ভাবে ইম্প্যাক্ট, সেটা আলাদা করে মনে হয় বলতে হবে না। কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ, ঋতুপর্ণা এর আগে একসাথে করেছেন দৃষ্টিকোণ, এবং দৃষ্টিকোণ সিনেমাটা তার নিজস্ব একটা তো প্লট ছিল এবং সেই সিনেমাটার একটা আলাদা গতি ছিল, আলাদা অ্যাপিল ছিল সিনেমাটার, তো সেটা আলাদা একটা প্রশ্ন। কিন্তু এই যে সিনেমাটা, এই সিনেমাটাতে ওই তিনটে ক্যারেক্টার, প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ, এর মধ্যে শিলাজিতের ক্যারেক্টারটা নিয়ে আমি পরে কথা বলবো, এবং শিলাজিৎ ম্যাগনিফিসেন্ট কাজ করেছেন সিনেমাটাতে। ঋতুপর্ণা যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা এটা যে কেউ করতে পারতো, এটার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে নেওয়ার কোনো দরকার ছিল বলে আমি মনে করিনি। যেহেতু এর প্লটটা দুর্বল এবং খুব একটা কনভিন্সিং প্লট নয়, এই সিনেমাটার মধ্যে কিছুটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে সিনেমাটার মধ্যে পলিটিক্স ব্যাপারটা খুব ভালো মতো থাকবে, যেটা সিনেমাটার খুব ইন্টারেস্টিং একটা এলিমেন্ট হতে পারতো, কিন্তু যেহেতু বাংলা সিনেমা ডিপলিটিসাইজ অনেকদিন আগে থেকেই হয়ে গেছে এবং এখানের যে রাজনীতি সেটা সিনেমাকে অনেকভাবে এফেক্ট করে, তো এর জন্য আমাদের মানে এরকম কিছু আমরা আশা করি না সাধারণত, এবং সেটা করলেও সেটা হয় না জেনারেলি। কিছুটা এক্সেপশন হচ্ছে প্রধান ঋতুপর্ণা। এই ক্যারেক্টারটা যে কেউ করতে পারতো, মানে কোনো নিউ কামার, কোনো একদম নতুন অভিনেত্রীকে যদি নেওয়া হতো সে ঋতুপর্ণা ক্যারেক্টারটা করে দিতে পারতো, কারণ ক্যারেক্টারটার মধ্যে এমন স্পেশাল কিছু নেই যেটা জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে দরকার। ঋতুপর্ণা সেনগুপ্ত ক্রাফটটাকে কোনোভাবে এক্সপ্লোর করা হয়নি এই ক্যারেক্টারটাতে বলে আমার মনে হয়। প্রথমে তো আর বোঝা যায় না, কিন্তু পরের দিকে যত আস্তে আস্তে ঘটনা এগোতে থাকে তত আস্তে আস্তে বোঝা যায় যে কোথায় নাটবল্টু ঢিলা আছে, কোথায় এই লুপ হোলটা তৈরি হয়েছে। এবার ঋতুপর্ণা ক্যারেক্টারটা যে আলাদা করে এই ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করবে, এরকম কিছু কমপ্লিমেন্টারি ব্যাপার ঋতুপর্ণার কাছ থেকে পাওয়া যায়নি। যখন খুব ইন্টেন্স সিচুয়েশন সিনেমাটার, সেই ইন্টেন্স সিচুয়েশনটাতেও কিন্তু যে বিরাট একটা ইম্প্যাক্ট তৈরি হলো বা দর্শককে একটা নাড়িয়ে দিল, জায়গা থেকে ভেতর থেকে নাড়িয়ে দিল, সেটা কিন্তু না। যে যেরকম ধরনের একটা ক্লাইম্যাক্স তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হয়েছিল, এবং ধীরে 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 ক্লাইম্যাক্সটা যখন প্রায় পিকে চলে গেছে, উত্তেজনাটা, এই পিকটাই তো অ্যাটেন্ড করা যায়নি। এই পিকটা অ্যাটেন্ড করার আগে এই সিনেমাটার সেকেন্ড হাফে নিজের যে এই টান ব্যাপারটা, এই ব্যাপারটাকে হারিয়ে ফেলে। এবং সেকেন্ড হাফে কিন্তু অনেকটা মনে হয়েছে যে সিনেমাটা জোর করে টানা হচ্ছে বেশ কিছু জায়গাতে, এবং আরো আরো রাখা হচ্ছে সাসপেন্সটাকে, আরো একটুখানি সিনেমাটাকে মানে সিনেমাটার লেন্থটা বাড়ানো হচ্ছে, এরকম মনে হয়েছে। এই যে অনুভূতিটা আমাদের হয়েছে হলে বসে, সেটা নাও হতে পারতো যদি ক্লাইম্যাক্সটা একটু তাড়াতাড়ি আসতো, কিন্তু সেটা তো হয়নি। যদিও সিনেমাটা যেহেতু প্লট হোল আছে, মানে একটা বড় লুপ হোল আছে, সেই জন্য ক্লাইম্যাক্স এসেও ইম্প্যাক্টটা কখনোই এটা তৈরি হলো না যে তারপরে ভবিষ্যতে কি হবে। আমি এটাই বলতে চাইছি, এর থেকে বেশি খুলে বলা তো সম্ভব না, কারণ আপনারা যারা অধিকাংশ দেখেননি সিনেমাটা, আমি চাইবো আপনারা সিনেমাটা গিয়ে দেখুন, তারপরে আপনারা এই জাজমেন্টটার সাথে মেলাবেন বা নিজেরা জাজমেন্ট দেবেন একটা। 5 নম্বর যে পয়েন্টটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই সিনেমাটার এই যে শ্লথ যে গতিটা, এই গতিটার ব্যাপারে বলবো যে প্রথমে যখন এই সিনেমাটা চলছিল তখন সিনেমাটা বিল্ড আপটা ঠিকঠাক মোটামুটি হচ্ছিল, কিন্তু যত ধীরে ধীরে ওই সিনেমাটা সেকেন্ড মানে বিরতির পরে যে সেকেন্ড হাফ, ওই সেকেন্ড হাফের সময় থেকে আস্তে আস্তে মনে হচ্ছিল যে যেটা হচ্ছে এইটা বাংলা সিনেমায় কি হতে পারে, এক্ষেত্রে কোনো চমক আমরা পাবো না। মানে ভেতর থেকে একটা অনুভূতি আগের থেকেই হয়ে যায় এই বাংলা সিনেমা ইদানিং দেখলে, যে দিনের শেষে সবকিছু ঠিক হয়ে যায়, কোনো চমক নেই আলাদা করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চমকের একটা হিন্ট ছিল সিনেমাটাতে, কিন্তু সেই হিন্টটার উপরে কিছু তৈরি করা হয়নি, কোনো কিছু তৈরি হয়নি স্ট্রাকচার। এই সিনেমাটার কোথাও গতিটা আমার মনে হচ্ছে শ্লথ, সেটাকে আরো ফাস্ট করা যেতে পারতো, এবং সর্বোপরি সিনেমাটা প্লটটা আরো কনভিন্সিং করা যেতে পারতো। আমি হয়তো এটা আন্দাজ করতে পারি যে ডাইরেক্টরের অনেক মানে এক্ষেত্রে তার সীমাবদ্ধতা আছে, শুধুমাত্র বাজেটটা কনসার্ন না, সীমাবদ্ধতাটা আরো অনেক কিছুর ক্ষেত্রে থাকে। কারণ বাংলায় তো, বাংলা সিনেমাতে তো আর একটা খুনোখুনি, একটা ধর্ষণ, বা ধরুন একটা যেগুলো দর্শককে ধাক্কা দেয়, হ্যাঁ, এই ধরনের জিনিস তো বাংলায় ঠিক দেখানোটা মুশকিল। রক্তারক্তি কাণ্ড এগুলো বাংলাতে খুব একটা দেখানো যায় না। খুব কিছু এক্সেপশন আছে যেটা সমাজের কিছু একটা দিকে বাস্তবতাকে তুলে ধরে এবং তুলে ধরার সাহসটা দেখায়, কিন্তু সাহস দিয়ে তো সব হয় না, কারণ সেন্সর যদি সেই ব্যাপারগুলোকে আগের থেকেই কেটে দেন তাহলে আর কি করে কি হবে। মানে সবকিছু যদি সেন্সর্ড হয়ে যেতে থাকে আর একটা রিফাইন মিডিওক্রিটি তৈরি হয়, তাহলে তো কোনো মানে নেই না সেটা। সিনেমাটার অন্তিম খারাপ দিক, সিনেমাটার যে পার্শ্ব চরিত্র, যেমন বিশেষ করে অম্বরীশকে দেখতে কিন্তু আজকাল অনেক বাঙালি দর্শক হলে আসেন, এবং অম্বরীশ নিজেই সেই জায়গাটা তৈরি করেছেন তার অভিনয় ক্ষমতা দিয়ে, বা তার যে একটা চার্মিং একটা পার্সোনালিটি সেটা দিয়ে। তো উনি নিজস্ব একটা ফ্যান বেস তৈরি করে নিয়েছেন নিজের, কারণ উনি যখন স্ক্রিনে ঢোকেন তখন আমি যে সিনেমা হলেই বসে থাকি, বিশেষত নন্দনে তো বসেছিলাম, নন্দনে একটা গুঞ্জন উঠে গিয়েছিল। তো তিনি তার যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাকে নিশ্চয়ই দর্শকরা, মানে দর্শকদের কথা চিন্তা করেই হয়তো পরিচালক বা প্রডিউসার তারা মাথায় রাখবেন অম্বরীশকে বেশি স্ক্রিন টাইম দিতে হবে, কারণ দর্শক তাকে পছন্দ করেন। হয়তো এই সিনেমার জন্য যে চরিত্রটা অম্বরীশ কাজ করেছেন
সেটা ততটুকুই, তার থেকে বেশি দরকারও ছিল না। কিন্তু তার জন্য অম্বরীশকে নেওয়া দরকারটা কি ছিল? তো কোনো দরকার ছিল না। মানে শুধু অম্বরীশকে কয়েক মিনিটের জন্য দেখতে আসবেন, এটা ঠিক মনে হয় গ্রহণযোগ্য হয় না, না? হ্যাঁ, তো পার্শ্ব চরিত্রের ক্ষেত্রে অম্বরীশের ক্ষেত্রেই আমার এই দাবিটা আছে, আর বাকিদের ক্ষেত্রে তো দাবি নেই। আর লিলি চক্রবর্তী এখন ওই মা মাসিমা এবং তাদের ভূমিকাতেই অভিনয় করবেন, এটা খুব স্বাভাবিক। কারণ তাকে সেন্টার করে মানে বাংলা সিনেমা এখন তৈরি হবে, এটা তো ভাবাটা দুষ্কর। এবার আমি ভালো দিকে আসবো।